আসসালামু আলাইকুম। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তো এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার আগে তুমি কোন সাবজেক্টে কতটুকু সময় ডিস্ট্রিবিউট করবা বা কতটুকু সময় ডিস্ট্রিবিউট মাথায় নিয়ে যাবা ডিস্ট্রিবিউশন, সেটা আমি এখানে লিখে রেখেছি। তার আগে আমি একটা কথা বলি, এই ডিস্ট্রিবিউশনটা আমি যেটা এখানে লিখে রেখেছি সেটা মেইন পরীক্ষায় অ্যাপ্লাই করার আগে বাসায় যখন প্র্যাকটিস করবা, বাসায় যখন এক্সাম দিবা, তখনও এক্স্যাক্টলি সেম জিনিসটাকে রেপ্লিকেট করবা। আমি একটা কথা বারবার বলি, মেইন পরীক্ষায় তুমি যা যা করবা এক্স্যাক্টলি সেম জিনিসটাই অ্যাটলিস্ট তুমি ৫, ৭, ১০ বার রেপ্লিকেট করে গেলে তোমার জন্য, তোমার ব্রেনের জন্য, ব্রেন এটাকে অভ্যস্ত হইতে সহজ হয়। তো যেমন ধরো মেইন পরীক্ষায় তুমি কি করতে পারো, মেইন পরীক্ষায় প্রথম ১৫ মিনিট হচ্ছে তুমি বায়োলজির জন্য রাখতে পারো। প্রথম ১৫ মিনিট বায়োলজি তোমাদের ৩০ মার্ক আসে। বায়োলজি প্রশ্ন যদি কঠিন হোক, ইভেন গত বছরও বায়োলজি ইউজুয়ালি তোমার ২০ থেকে ২৫টা কোয়েশ্চেন প্রশ্ন কঠিন হইলেও বিগত বছর অথবা তোমার সরাসরি এইচএসসি বোর্ড বিগত বছরের প্রশ্ন ভার্সিটি যে কোশ্চেন ব্যাংক সেখান থেকে সরাসরি চলে আসে। তো তুমি যদি সেগুলো তোমার ক্লিয়ার থাকে বায়োলজি ক্ষেত্রে, তোমার আমি আশা করবো তোমার 3টা জিনিস ক্লিয়ার থাকবে বায়োলজি ক্ষেত্রে অ্যাটলিস্ট। একটা হচ্ছে তোমার এগ্রি কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে এটা অপশনাল, এটা হচ্ছে এইচএসসি বোর্ডের প্রশ্নগুলো। এই 3টা বিষয় তোমার, তুমি একদম ঠাড়া মুখস্থ থাকলে তোমার ২০-২৫টা এই 3টা থেকে কমন করে যাবে ইজিলি। তো বায়োলজি একটা সুবিধা, তোমার যদি কমন করে তোমার, ধরো তুমি ২০-২৫টা যদি তোমার সহজ কমন করে, তুমি ২০-২৫টা জায়গায় তোমার ৮-১০ মিনিট, ৮-১০ মিনিটও লাগবে না, ৫-৭ মিনিট এনাফ, মোর দেন এনাফ, বুঝছো? এই হচ্ছে একটা বিষয়। বায়োলজি তুমি যেগুলো পারো না সেগুলো সময় নষ্ট করা যাবে না, হ্যাঁ, লুভে করা যাবে না বা সময় নষ্ট করা যাবে না। তুই ১৫ মিনিটের মধ্যে তুমি মোটামুটি ৩০টা থেকে মানে ২০-২৫ এরকম একটা রেঞ্জে দাঁড়ানোর চেষ্টা করবা। সবচেয়ে ভালো হয় ২৫, এরকম ২৫+, ২৫-২৬ এরকম একটা দাঁড়াইতে পারবে। যদি প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে ২০-২৫ এর মধ্যে থাকা ভালো। সহজ হলে ২৫+, ২৬-২৭-২৮ এরকম একটা রেঞ্জে দাঁড়ায় ফেলার চেষ্টা করবা। এবং এটা বাসায় যখন প্র্যাকটিস করবা তখন এক্স্যাক্টলি সেম জিনিসটা ট্রাই করবা, যে প্রথম ১৫ মিনিট বাবা আমি বায়োলজি দেখাবো, প্র্যাকটিস করবো বাসায়, এবং এরকম একটা ২০-২৫-২৬-২৭ রেঞ্জের মধ্যে একটা দাঁড়ায় ফেলবো, ঠিক আছে? এর প্রশ্ন কঠিন সহজের উপর ডিপেন্ড করবে। এরপরে ১০ মিনিট তুমি কেমিস্ট্রি দাঁড়াবো। কেমিস্ট্রি ১০ মিনিট কেন রাখলাম, কারণ কেমিস্ট্রি যদি ইউজুয়ালি প্রশ্ন সহজ হয় তাহলে তোমার 70-80% তথ্যমূলক হয়। মানে তুমি জানলে তুমি ধরো ৩-৪ মিনিট ৫ মিনিটে তুমি ১২-১৩-১৪ দেখাতে পারো ইজিলি, বুঝছো? জাস্ট তুমি গুল্লা বট যতক্ষণ লাগে ততক্ষণ, হ্যাঁ, বেঞ্জিনে পড়া সিগন্যাল বন্ধন থাকে, এটা তোমার জানা থাকে, যে তোমার জাস্ট মানে ১০-১২ সেকেন্ড দাগের যতক্ষণ লাগে ততক্ষণ, ব্যাপারটা এরকম। তো এ হচ্ছে তোমার কেমিস্ট্রি। আর যদি কঠিন হয় তাহলে তুমি সারাদিন চিন্তা করে লাভ নেই। এখানে কেমিস্ট্রি তুমি ১০ মিনিটে ট্রাই করবো। যদি প্রশ্ন সহজ হয় তাহলে ১৫ থেকে ১৭টা এরকম একটা রেঞ্জে দেখানোর চেষ্টা করবো। যদি প্রশ্ন কঠিন হয় গত বছরের মতো, সেক্ষেত্রে ১২ থেকে ১৪টা একটা গুড মার্ক, ইটস এনাফ। এরপরে আসো ৫ মিনিট, এরপরে ৫ মিনিট হচ্ছে তোমার ইংলিশ। আমি ইংলিশে একটা সাজেশন দিব যে ইংলিশ কি করলে তুমি ৬-৭ ক্যারি করতে পারো, হ্যাঁ, এটা ফলো করলে তুমি ৫ মিনিটের মধ্যে ৬-৭টা একটা মার্ক আনতে পারো। এরপরে ১০ মিনিট ফিজিক্স। ফিজিক্স যদি প্রশ্ন সহজ হয় তাহলে 50-50, 50% তথ্যমূলক থাকবে, 50% ম্যাথ থাকবে। তো তথ্যমূলক যেগুলো ১০টা থেকে, যেমন ধর কোনটা কি একক, জনতার ভ্রামকের একক কি, বলে একক কি, হ্যাঁ, তো ইত্যাদি। অমুকটা বাড়াইলে অমুকটা কমে কেন, অমুকের ব্যস্তানুপাতিক তমুক, অমুকের সমানুপাতিক তমুক, এরকম তথ্যমূলক আসে ১০টা। 50% তথ্যমূলক আর 50% ম্যাথ, সহজ ম্যাথ যদি প্রশ্ন সহজ হয়। সেক্ষেত্রে ১০টার মধ্যে তুমি যদি প্রশ্ন সহজ হয় ১২ থেকে ১৫ এরকম একটা রেঞ্জে নেওয়ার চেষ্টা করবো। যদি প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে ফিজিক্স ধরো ৪-৫টা, অনেক ক্ষেত্রে ৫-৭টা গুড। যেমন গত বছরে যারা ফিজিক্সে ৪ থেকে ৫টা লাগাতে পারছে তারাও একটা গুড পজিশন পাইছে, টপ 2000 ছিল। এটা হচ্ছে বিষয়। আর ম্যাথের ক্ষেত্রে যদি প্রশ্ন সহজ হয় এক্ষেত্রে ধরো ২০টার মধ্যে ১০, ১২টা, ১৪টা ইটস এ গুড মার্ক, হ্যাঁ, ১০ মিনিটের মধ্যে। যদি প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে তোমার এনিথিং মোর দেন ৫-৫-এর থেকে বেশি এনিথিং, অথবা অনেক ক্ষেত্রে ২-৩ পাওয়া অনেকেই টপ 2000 ছিল হতে পারে, বুঝছো? তো এরকম সরি, ম্যাথ ১০ মিনিটের মধ্যে জানানোর চেষ্টা করো। এ হচ্ছে তোমার ৫ আর ৫ ১০, ১০-১০ ২০, ৩০, সরি ১৫ আর ৫ হচ্ছে ২০, ১০ ৩০, ৪০, ৫০, ৫০ মিনিট তোমার শেষ। বাকি থাকলো ১০ মিনিট। এই ১০ মিনিট তুমি
পুরা একবার রাউন্ড দিবা, পুরা রাউন্ড দিয়ে তুমি এখানে দেখবা যে তুমি তোমার ততক্ষণে তুমি অ্যাটলিস্ট 5 থেকে 7টা বা 4-5টা তুমি দেখাতে পারতেছো, বা তুমি 50-50 যেগুলো আছে, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট, 50-50 নট 75-25, এটা ভুলটা করো নাকি, এটা অ্যাটেম্প করবা না। 50-50 যদি তুমি দেখো 4-5টা আছে এরকম, এটা সেটা অ্যাটেম্প করবা সেকেন্ড রাউন্ড। হ্যাঁ, বা ধরো যে একটু বড় কোশ্চেন এরকম ম্যাথমেটিক্যাল যেগুলো প্রথমবার রাউন্ড স্কিপ করছে সেগুলো অ্যাটেন্ড করবা। তুমি সেকেন্ড রাউন্ডে 10 মিনিটের মধ্যে 4-5টা পারো, সেটা তোমার জন্য অনেক বোনাস পয়েন্ট। বা 50-50 তুমি যদি 4টাও দাঁড়াও, 4টার মধ্যে থেকে তোমার যদি 2টা সঠিক হয়, বা 6-7টা দাঁড়াও, সেখান থেকে তোমার যদি 2টা সঠিক হয়, তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট, তোমার একটা 0.50 একটা মার্ক বা 0.75 মার্কও যদি তুমি ক্যারি করতে পারো 50 দাঁড়ায়, সেটাও তোমার জন্য, এক মার্কও তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট। বুঝছো, এটা হচ্ছে ওভারঅল তুমি কিভাবে তুমি কোনটার মধ্যে কত টাইম ডিস্ট্রিবিউট করবা সেটার একটা ওভারঅল বিষয়। এখন কিছু আসি টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে তোমার কিছু বিষয় তোমার মাথায় রাখতে হবে, সেগুলো নিয়ে কথা বললাম। টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে তোমার কিছু বিষয় মাথায় রাখবে। একটা হচ্ছে তোমাকে 60 মিনিট, পুরো 60 মিনিট তোমার নার্ভাস সিস্টেমকে অ্যালার্ট রাখতে হবে। আমি এটা করছিলাম যে প্রতি 5 মিনিট বা একটু পরে পরে নিজেকে পিঞ্চ করতাম। কারণ কি, আমরা 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 তো মানুষ না, আমরা কোনো একটা কাজে ঢুকে পড়লে সেটা সেন্স থাকে না। বুঝছো, মানে আমরা একটু ফোকাসড হয়ে যাই, সময় কিন্তু চলে যাচ্ছে, কোনো খেয়ালই থাকে না। এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। মানুষ দুইটা কাজের মধ্যে, দুইটা বিষয়ে যে সময় জ্ঞান হারায় ফেলে। একটা হচ্ছে অনেক প্রেশারাইজড কোনো ইভেন্টে, আর একটা হচ্ছে তোমার কোনো আনন্দদায়ক কোনো একটা ইভেন্টে। ধরো ফুটবল খেলা হচ্ছে, মেসি বা ব্রাজিলের কোনো খেলা হচ্ছে, নেইমারের কোনো খেলা দেখতে গিয়ে আমি রাতের পর রাত পার হয়ে যাচ্ছে, বা এরকম কোনো আনন্দদায়ক ইভেন্টে সে সময় জ্ঞান হারায় ফেলে। আর প্রচন্ড প্রেশারাইজ মুভমেন্টে সে জানে না 2 ঘন্টা চলে গেছে। এই কারণে আমি যেটা করতাম, আমি পিঞ্চ পিঞ্চ থিওরি অ্যাপ্লাই করতাম, যে একটু পর পর নিজেকে পিঞ্চ দিতাম। এতে কি হতো, আমি অ্যালার্ট হইতাম যে মাত্র 60 মিনিট, আমার তো সারাদিন সময় না। তো আমার প্রতি 5 মিনিট পরে পরে আমি অ্যালার্ট, যে মানে একটা বিষয় কি, আমাদের অ্যালার্টনেস একদম লাস্ট মোমেন্টে আসে, যখন 5 মিনিট বাকি 10 মিনিট বাকি, তখন তাড়াহুড়া করি। সেই তাড়াহুড়াটা যদি আমরা মানে সারা 60 মিনিট যদি বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এরকম গিয়া উল্টাপাল্টা করতে হইতে হবে শেষে গিয়া। বুঝছো না? এই কারণে আমার কথা বুঝতে পারছো আশা করি। এই কারণে তুমি একটা সমবেগে অগ্রসর হবা। বুঝছো, যে একটা মিনিমাম, মানে এত বেশি স্পিডও যাবো না, আবার এত কম একদম যে আস্তে আস্তে দেখাচ্ছি রিল্যাক্স চিল, এরকমও না। মিনিমাম একটা স্পিডে সমবেগে, যে আমি এই সার্টেন স্পিডে, যে ওকে আমি 30-35 বা 1 মিনিটের মধ্যে আমি কোশ্চেন সলভ করতে পারতেছি, এরকম একটা সার্টেন স্পিডে তুমি আগাবা। যে ফার্স্ট রাউন্ডে আমি যেগুলো বায়োলজি দেখাচ্ছি, ফার্স্ট রাউন্ডে গুলো আমি 30-40 সেকেন্ডে দেখাচ্ছি, সেকেন্ড রাউন্ডে গুলো 1 মিনিট, এরকম একটা মিনিমাম, মানে একটা সার্টেন সমবেগে আমি অগ্রসর হবো। আর প্রতি কিছুক্ষণ পর পর নিজেকে পিঞ্চ দিবা, যাতে 10 মিনিট পর তুমি অ্যালার্ট হো যে আল্লাহ, আমার হাতে 50 মিনিট আছে, তাহলে তুমি তোমার স্পিডটা থাকবে। বুঝছো, তাহলে আমার স্পিডটা হারাই ফেলি, আমার মনে হয় যে একটা কোশ্চেন আরে সময় তো আছে। বুঝছো না বিষয়টা? বিষয় বুঝতে পেরেছি। আর লুবে পা না দেওয়া, একে স্কিপিং মেন্টালিটি, তোমাকে স্কিপ করা শিখতে হবে। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট। লুবে পা দেওয়ার মানে কি, যেমন ধরো ম্যাথের মধ্যে একটা কোশ্চেন আসছে অনেক বড়, কিন্তু কোশ্চেনটা তোমার সবচেয়ে প্রিয় অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয় থেকে এসেছে। তোমার কি একটা ইচ্ছা বা জেদ বা ইগো কাজ করবে যে আমার সবচেয়ে প্রিয় অধ্যায় থেকে এই অধ্যায়ের কোশ্চেনটা আসছে, আমি এটা সলভ করেই ছাড়বো, মানে যেমনি হোক আমি এটা সলভ করেই ছাড়বো। কিন্তু এটা তো ট্র্যাপ, তারা জানে যে তুমি এই কোশ্চেন স্কিপ করবা না। এই কোশ্চেনে তারা এটাও জানে এই কোশ্চেন অনেক লেন্দি, যে কোশ্চেন সেট করেছে যে এই কোশ্চেনটা করতে তোমার 3 মিনিট লাগবে, কিন্তু তুমি তোমার প্রিয় অধ্যায়, তার মানে তুমি স্কিপ করবো না। 3 মিনিটের মধ্যে তুমি যখন এই কোশ্চেনটা সলভ করবা, ততক্ষণে তোমার পাশে বন্ধু 5-7টা সলভ করে ফেলছে অলরেডি। তার মানে কি, বুদ্ধিমত্তার কাজ হচ্ছে ওই মুহূর্তে তোমার প্রিয় অধ্যায় ম্যাট্রিক্স নিয়ম থেকে ওই কোশ্চেনটা আসা সত্ত্বেও ওই কোশ্চেনটাকে স্কিপ করতে পারার যোগ্যতা অর্জন করা। এটাকে বলা হয় লুভে পা না দেওয়া। তোমার সবচেয়ে প্রিয় অধ্যায়ের থেকে একটা কোশ্চেন আসবে, এবং সেটা বড় হবে, এবং সেটা মধ্যে পা দেওয়া যাবে না, সেটা স্কিপ করে জানতে হবে। এটাকে বলা হয় লুভে পা না দেওয়া, স্কিপিং মেন্টালিটি। এটা হচ্ছে 2 নম্বর বিষয় মাথায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে মেইনলি যে কারণে মাথার মধ্যে আমরা পেইন অ্যাটাক পাই, বা পেইন, বা কি বলে এটাকে, মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়, বা নার্ভাস ফিল করি, এটা মেইন কারণ হচ্ছে প্রশ্ন কঠিন হইলে। একটা বিষয় সবসময় মাথায় রাখবা, যে প্রশ্ন কঠিন হইলে সেটা সবার জন্য কঠিন। আমার এক ফ্রেন্ড গত বছর ম্যাথে মাত্র একটা দাগায়
তার পজিশন ছিল 1450তম বিগত বছরে। সে মাত্র ম্যাথে একটা দাঁড়াইছে, তার ওভারঅল স্কোর ছিল 52.25, বুঝছো? কিন্তু এর আগের বছর কিন্তু প্রশ্ন অনেক সহজ ছিল। আগের বছর কিন্তু 65তে কাট পাচ্ছিল, 52 যে পাইছে তার কোনো খুঁজই নেই। কিন্তু লাস্ট ইয়ার অনেক প্রশ্ন কঠিন হয়েছে। প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন। কাট মার্ক হয়ে গেছে 48-50 এরকম, এবং সে 52 পায়া ম্যাথে মাত্র একটা জায়গায় আসে 1450 হয়ে গেছে। ব্যাপারটা এরকম, প্রশ্ন কঠিন হলে নার্ভাস হবে না, নিজেকে বলবা যে প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন। যেগুলো সহজ পারা জিনিসগুলো ভুল করা যাবে না, যেগুলো সহজ জাস্ট ওইগুলো দেখাও। তোমাদের সময় ধরো প্রশ্ন অনেক কঠিন হয়েছে, ধরো 100টা প্রশ্নের মধ্যে কঠিন হলেও 40টা প্রশ্ন সহজ ছিল, তোমাদের সময় কাট মার্ক হবে 40। তুমি যদি 40টা প্রশ্ন ঠান্ডা মাথায় দাঁড়া দিয়ে আসতে পারো, তোমার চান্স হয়ে যাবে। একটা বিষয়, কঠিন প্রশ্ন না পারার কারণে তোমার চান্স মিস হবে না। হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবা, তুমি কৃষি পরীক্ষা যখন দিচ্ছ অলমোস্ট সবাই তোমার লেভেলে। তুমি যদি একটা উন্নত প্রিপারেশন নিয়ে থাকো, অনেস্ট প্রিপারেশন, সবাই তোমার লেভেলে। কোনো একটা প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে, এটা সবার জন্য কঠিন, এটা শুধু তোমার জন্য কঠিন না। তো এটা মাথার মধ্যে করবা। আরেকটা বিষয়, সেট করে নিয়ে যাবো না যে আমাকে 100টা 80 দাগাইতে হবে অথবা 90টা দাগাইতে হবে, এরকম সেট করে যাবে না। সেট করে গেলে তোমার সমস্যা হবে কি, যে তোমার প্রশ্ন অনেক কঠিন হয়ে গেলে, ধরো তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ সেই বছর কাটমার্ক 40, তুমি সেট করে গেলে যে 80 দাগাবা, তুমি কাটমার্ক 40, তুমি যখন 30 মিনিটে তুমি 30টা দাগাবা, তুমি যদি লাইনে আসো 30 মিনিটে 30টা কিন্তু গুড ওই বছরের কাটমার্ক অনুযায়ী। কিন্তু তুমি কিন্তু পেন খাবা, তখন তোমার মাথায় টার্গেট কত 80, এবং তুমি সহজ প্রশ্নগুলো ভুল করে তুমি চান্স মিস করো। এরকম মাথায় কোনো সেট করে দিয়ে যাবো না যে 180 টাকা 90 টাকা, এরকম না। মাথায় মধ্যে সেট করবা যতগুলো সহজ প্রশ্ন সমবেগে একটা সার্টেন স্পিডে সহজ প্রশ্নগুলো আমি দাগায় দিয়ে আসবো, বাস এটা হবে তোমার টার্গেট। এই টার্গেটে তুমি আগাবা। আর প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন, এটা নিয়ে প্যানিক খাবা না। তার পরীক্ষা হলে যখন যাবা এভাবে ভাববো না যে কি প্রশ্ন কঠিন হয় না সহজ হয়, এই ভাবার কোনো দরকারই নেই। কারণ প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন। কারণ তুমি যেরকম ও তো তোমার পাশে যে পরীক্ষা দিচ্ছে সেও তেমন, যে টপ 500 সেও তেমন। কারণ কৃষি পরীক্ষা যা দেয় শেষে পরীক্ষা সবার মেরিট লেভেল অলমোস্ট একই লেভেলে থাকে, বুঝছো? এই কারণে প্রশ্ন কঠিন হলে প্যানিক খাবা, মনে মনে বলবা, নিজেকে শান্ত করবো, পানি খাবা, বলবা যে প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন। এটা প্রশ্ন অনেক কঠিন হচ্ছে, তার মানে কাটমার্ক 45 থেকে 50-এর মধ্যে হবে। আমি জাস্ট 50টা প্রশ্ন কারেক্ট করি, তাহলে আমার চান্স হয়ে যাবে। 50 তো সহজ প্রশ্ন থাকবে, দেখে দেখে সহজ প্রশ্নগুলো তুমি কারেক্ট করবা, বাস এটা হচ্ছে আমার মূল কথা। প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ, কঠিন হলে সবার জন্য কঠিন। আর প্রার্থনা করা কোশ্চেন পাওয়ার আগ পর্যন্ত, কোশ্চেন পাওয়ার আগ পর্যন্ত সময়টা খুবই ক্রুশাল। যেমন ধরো তোমাদের পরীক্ষা 11টার সময়, তুমি 10:30টার সময় কিংবা 10:15 দিকে ঢুকবা, ওই 45 মিনিট অনেকে নেগেটিভ চিন্তা ভাবনা করে, কি হবে না হবে, আমার চান্স হবে কি হবে না, কি হবে, প্রশ্ন কি কঠিন করে না সহজ করে। এগেইন প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন, এটা নিয়ে ভাবার কিছু না। তো ওরকম 30-40 মিনিট তুমি কি করতে পারো যাতে তোমার মাথার মধ্যে এরকম নেগেটিভ চিন্তা না আসে? আমি যেটা করছিলাম, দুটা কাজ করছিলাম। একটা হচ্ছে মাথাকে ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করছিলাম, ব্ল্যাঙ্ক, মাথার মধ্যে কিছু নেই, কোনো পড়াশোনা নিয়ে কোনো চিন্তাই করবো না। কারণ পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করলে, যেমন আমি একটা বিষয় নিয়ে মনে করার চেষ্টা করছি কিন্তু ওটা মনে করতে পারতেছি না সাপোজ, কিন্তু ওটা পরীক্ষাও আসলো না, কিন্তু মনে করতে না পারার কারণে একটা নেগেটিভ আমার মাথার মধ্যে কাজ করবো যে আমি সব ভুলে গেছি, কিন্তু পরীক্ষাটা আসলো না। কিন্তু আমি নেগেটিভ মনে করার কারণে খুদে একটা আজাইরা আমি একটা নেগেটিভ মাথার মধ্যে ইফেক্ট খাই, এটা পরীক্ষাও আসবে না। এরকম মাথা ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করবো, যা হওয়ার হবে। ওই মুহূর্তে মাথা শান্ত ঠান্ডা একদম, কি বলে, কি করতে পারো, ব্ল্যাঙ্ক করতে পারো, অথবা প্রার্থনাগুলো, মানে কি ব্ল্যাঙ্ক করতে পারে না মাথা, তো প্রার্থনাগুলো করবো। আমি যেটা করছিলাম, আমার হচ্ছে সূরা রহমান আর সূরা ইয়াসিন মুখস্থ। তো সূরা রহমান আর সূরা ইয়াসিন মানে মানে পড়তে গেলে তোমার এমনি মুখস্থ পড়তে গেলে তোমার 20 থেকে 25 মিনিট পাস হয়ে যায়। তো আমি দুইটা সূরা ওই হলে ঢুকিয়া মানে কোশ্চেন দেওয়ার আগ পর্যন্ত 20-25 মিনিটে ওই দুইটা সূরাই পড়তেছি ধ্যান দিয়া, মাথার মধ্যে আর কিছু নাই। এটা কি হয়েছে, আমার মাথার মধ্যে একটা পিসফুলনেস কাজ করতেছে, আমি একটা পিস মুডে আছি। পাশাপাশি আমার মাথার মধ্যে অন্য কোনো চিন্তা নাই, বাজে চিন্তা নাই, মানে কি বলে, অন্য কোনো নেগেটিভ চিন্তা নাই। হ্যাঁ, যারা অন্য ধর্মের আছে তোমাদের ধর্ম প্রার্থনা যেগুলো আছে সেগুলো করতে পারো, অথবা দুরূদ পড়তে পারো। সূরা ইয়াসিন যদি তোমার মনে না থাকে, মাথায় না থাকে, মুখস্থ না থাকে, দুরূদ পড়তে পারো। অথবা এনিথিং, সূরা ফাতিহা পড়তে পারো, সূরা ফাতিহা তুমি 10 বার পড়লাম, এটা হচ্ছে বিষয়। এনিথিং, এটা হচ্ছে ওভারঅল এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট, এবং যে বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে টাইম ম্যানেজ করতে গিয়ে সেগুলো আলোচনা। আশা করি তোমার কোনো না কোনো পয়েন্টে তোমার কাজে লাগবে এই ভিডিওটা। দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।